ঠিক আছে। দেখো তোমাদের আজকে জ্যামিতি শুরু করছি, হ্যাঁ, জিওমেট্রি। জিওমেট্রি থেকে 3 মার্কস 3-4 মার্কস পরীক্ষা আসবে। প্রথম চ্যাপ্টারের নাম লেখো লাইনস এন্ড অ্যাঙ্গেলস। প্রথম চ্যাপ্টারের নাম কি? লাইনস এন্ড অ্যাঙ্গেলস। লাইন এন্ড অ্যাঙ্গেলস। যা যা পড়াবো শুধুমাত্র সেটুকুই পড়বা, তাতে পরীক্ষা হবে সব পেরে যাবো, বাস বেশি মাথা খাটানোর দরকার নেই, ঠিক আছে? লাইন এন্ড অ্যাঙ্গেলস, দেখো এটা চ্যাপ্টারের নাম, লাইন মানে রেখা, অ্যাঙ্গেলস মানে কোণ, ঠিক আছে? এর উপর বেস করে যে জিওমেট্রির প্রথম চ্যাপ্টারের নাম লাইন এন্ড অ্যাঙ্গেলস, ঠিক আছে? প্রথমে আমাকে বলো তো পয়েন্ট কি জিনিস, বিন্দু। একদম স্টার্ট করছে 0 থেকে, ঠিক আছে? বিন্দু কি জিনিস বলো? তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, শুধুমাত্র কি আছে বলো? অবস্থান আছে। হ্যাঁ, দেখো আমি বললাম এটা একটা বিন্দু, পয়েন্ট। তাহলে এর দৈর্ঘ্য আছে বলো, লেন্থ কত মাপতে পারবে? মাপতে পারবে। উচ্চতা কত মাপতে পারবে? পারবে। প্রস্থ মাপতে পারবে না, তার মানে কি? তাহলে পয়েন্ট কি? পয়েন্ট হচ্ছে ইট হ্যাজ নো লেন্থ মানে কি? দৈর্ঘ্য। মানে প্রস্থ আর হাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, যা তাকে বলা হয় একটা বিন্দু। তো বিন্দুকে কিভাবে নামকরণ করা হয়? দৈর্ঘ্য নেই, দেখো স্কেল দিয়ে বিন্দুকে মাপা যায়? প্রস্থ নেই, উচ্চতাও নেই, তিনটাই নেই, শুধুমাত্র জাস্ট একটা অবস্থান। তুমি যদি বলে দাও এই যে এখানে, এটা যেটা বিন্দু, বুঝা গেল? তাহলে জাস্ট এইটুকু লিখে রাখো, এটাকে পয়েন্ট বলা হয়। এই যে এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পয়েন্ট, এটাকে বলা হচ্ছে পয়েন্ট। পয়েন্টকে ইংলিশ অ্যালফাবেট এর একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, বুঝা গেল? আমি যদি বলি এটা একটা পয়েন্ট, তাহলে এটাকে কি বলবো? কি নাম দিয়ে প্রকাশ করবে বলো? এ কিংবা বি কিংবা ও কিংবা পি, যেই নাম দাও না কেন, কোন একটা পয়েন্টের নামকরণ একটা ইংলিশ অ্যালফাবেটের অক্ষর দিয়ে, একটা মাত্র অক্ষর দিয়ে বোঝায়, ঠিক আছে? যেমন একটা রেখাকে এ বি বলো, এই প্রান্তে এ আর এই প্রান্তে বিন্দুটাকে বি বলো, রেখাটার নাম এ বি দাও, শুধুমাত্র একটাই পয়েন্ট দিয়ে। একটাই মাত্র লেন্থ, ব্রেডথ আর হাইট, কিছুই থাকে না। এবার দেখো লাইন কি জিনিস? লাইন কি জিনিস? দেখো লাইন হচ্ছে অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। এখানে একটা পয়েন্ট, 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 এইভাবে করে যদি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট একসঙ্গে যুক্ত 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 যাও, তাহলে একটা লাইন তৈরি হয়। বুঝা গেল কি বললাম? অনেক বিন্দু যদি যুক্ত যুক্ত যাও, তাহলে একটা লাইন তৈরি হবে। তাহলে একটা লাইন কি জিনিস? লাইন কি জিনিস বলো? লাইনটা হচ্ছে অসংখ্য বিন্দুর কি বলো? কানেকশন। অসংখ্য বিন্দুর কানেকশন হচ্ছে লাইন। এগুলো সব বিন্দু। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট যখন একসঙ্গে থাকে, তখন সেটা একটা লাইন তৈরি হয়। তাহলে এটা একটা লাইন। আমাকে বলো তো, এটা একটা লাইন? এটা একটা লাইন? প্রথমে বলবো এটাও লাইন, কিন্তু হ্যাঁ, আমি অত কিছু না, আমি তোমাদেরকে কি বলেছি? অসংখ্য বিন্দু যখন একসঙ্গে থাকবে, সেটা একটা লাইন হবে। তাহলে এখানেও তো অসংখ্য বিন্দু একসঙ্গে আছে, তাহলে এটাও একটা লাইন। কিন্তু ঘটনা, এটাকে বলা হয় স্ট্রেট লাইন, এটাকে বলা হয় স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে কি বলো? সরল রেখা। সরল রেখা। ভালো করে শোনো, দেখো প্রথম থেকে কনসেপ্ট তৈরি হবে, কিন্তু পরে কিন্তু পারবে না করতে, আমি বলতে তোমাকে। সরল রেখা। আর এটাকে বলা হবে কি বলো? বক্ররেখা, মানে কার্ভ লাইন। কার্ভ লাইন মানে হচ্ছে বক্ররেখা, মানে হচ্ছে বক্ররেখা। তাহলে এই কাউকে যদি জ্যামিতি বোঝানোর তুমি চেষ্টা করো, তাকে একদম পয়েন্ট থেকে শুরু করতে হবে তোমাকে। পয়েন্ট কি জিনিস তাকে বোঝাতে হবে, লাইন কি জিনিস তাকে বোঝাতে হবে,
কার্ভ লাইন বক্ররেখা কি জিনিস তাকে বোঝাতে হবে, ঠিক আছে? এই দেখো লাইন কিন্তু চলতেই থাকে, এই পাশ দিয়ে এই পাশে চলছে, এটা এই পাশে চলছে, এটা এই পাশে চলছে, এটা এই পাশে চলছে, লাইন এইভাবে চলতেই থাকে। বোঝা গেল কি বললাম আমি? কিন্তু কোনো একটা লাইন তুমি নিলাম, বললাম সরলরেখা, এটা কি কে বলতে পারবে এটা কি? এটা একটা সরলরেখা, স্ট্রেট লাইন চলছে, কিন্তু এই স্ট্রেট লাইনটা যেহেতু আমি এন্ড পয়েন্ট মানে কি শেষ বিন্দু যেহেতু ফিক্সড করিনি, তার মানে তোমাকে বুঝতে হবে এটা এদিকে অনন্ত অনেক দূর অবধি চলে যাবে, এটা অনেক দূর অবধি চলে যাবে। কিন্তু আমি যদি এর স্টার্ট পয়েন্টটা আর যদি এর এন্ড পয়েন্ট ফিক্সড করে দিই, আমি বললাম শুরুর যে বিন্দু তাকে এ অক্ষর দাও। আমরা জানি বিন্দুকে একটাই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ইংলিশ অ্যালফাবেটের একটা অক্ষর দিয়ে একটা বিন্দুকে প্রকাশ করা হয়। আর বললাম শেষ বিন্দুকে একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে তোমার কাছে যেটা তৈরি হলো এবি, তাহলে তখন এটাকে বলা হবে এবি লাইন। বোঝা গেল কি বললাম? লাইনটার নাম তখন কি হবে বলো? এবি। তখন এটাকে লাইন না বলে বলা হবে লাইন সেগমেন্ট, রেখাংশ। রেখা নয়, রেখা অংশ, রেখার একটা অংশ তুমি কেটে নিয়েছো, যার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট ফিক্সড করে দিয়েছো, তার জন্য এটা রেখার একটা অংশ, রেখাংশ বা লাইন সেগমেন্ট। এটাকে প্রকাশ করা হবে কিভাবে? এটাকে এ বি এইভাবে প্রকাশ করা হবে, বাস। বুঝা গেল আমি কি বললাম? বাস। এখান থেকে জাস্ট বোর্ডে যা যা লেখা আছে সেইটুকুই টুকে নাও, আর কিচ্ছু বাড়তে করতে হবে। বুঝা গেল কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এবার দেখো, আমি বললাম একটা সরল রেখা নাও, তুমি বললে একটা সরল রেখা নাও, আমি সরল রেখা দিচ্ছি তোমাকে, ভালো করে শোনো, পরীক্ষা আসবে কোশ্চেন। একটা সরল রেখা নাও, তুমি বলে দাদা এটা একটা সরল রেখা। এটা কিন্তু সরল রেখা অংশ বলিনি, আমি কিন্তু স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট কিন্তু ফিক্সড করিনি। আমি বললাম এটা এদিকে এইভাবে দুই দিকে চলছে, তুমি পরে যদি তীর চিহ্ন দিয়ে দিতে পারো বোঝার জন্য, যে এদিকে এইভাবে চলছে, এটা এইভাবে চলছে, সরল রেখা হলো। আরেকটা সরল রেখা নিলাম, সেটা এইভাবে চলছে, ঠিক আছে? তাহলে দুটো সরল রেখা এইভাবে চলছে, কিন্তু সরল রেখার দুটোর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, কি বলো? হ্যাঁ, এরা দুজন যতই তুমি বাড়িয়ে যাও না কেন, সরল রেখা তো অসীম অবধি চলে যেতে পারে, কত দূর যাবে জানি না, এদেরকে যত দূর অবধি তুমি বাড়াও না কেন এরা কোনোদিন কি করবে না বলো? মিলবে না। যে সরল রেখা দুটো সব সময় নিজেদের মধ্যে সমান গ্যাপ মেনটেন করে চলতেই থাকে, সেই সরল রেখা মিলার কোনো চান্স নেই, সেটাকে কি বলা হয় বলো? সমান্তরাল সরল রেখা, ঠিক আছে? তাহলে এই দুটো লাইন কি বলা হবে বলো? প্যারালাল লাইন বা সমান্তরাল সরল রেখা। এরকম ভাবে আঁকো ছবিটা, আর নিচে দেখো প্যারালাল লাইন, প্যারালাল লিখে দিও না, প্যারালাল লাইন, সমান্তরাল রেখা, সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা, এটা বক্ররেখা নয়, সরল রেখা। বোঝা গেল? সমান্তরাল সরল রেখা। বুঝা গেল আমি কি বললাম? সমান্তরাল সরল রেখা। কিন্তু এবার এমন দুটো তুমি সরল রেখা নাও যারা সমান্তরাল নয়, তার মানে কি কোথায় না কোথায় গিয়ে মিলবে, এমন দুটো সরল রেখা চুজ করো। আমরা একটা চুজ করছি এই যেরকম, তাহলে এটা একটা সরল রেখা, আর একটা সরল রেখা চুজ করছি এই দিক দিয়ে, এই যে একটা সরল রেখা। তাহলে এখানে দুটো সরল রেখা আছে, বুঝতে পেরেছো? একটা তো এইভাবে যাচ্ছে আর একটা এইভাবে আসছে, দুটো সরল রেখা। কিন্তু দুটো সরল রেখা যেহেতু সমান্তরাল, এটাকে সমান্তরাল সমান্তরাল না, যখন দুটো সরল রেখা সমান্তরাল না হয়, তার মানে সরল রেখা দুটো কোথাও না কোথাও গিয়ে মিলবে, কোনো একটা বিন্দুতে মিলবে। ইনফ্যাক্ট আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে এই বিন্দুটাই মিলেছে, তাই না?
তাহলে এটাকে বলা হবে অসমান্তরাল সরলরেখা। সমান্তরাল নয়, যেহেতু নন প্যারালাল লাইন। যখন দুটো নন প্যারালাল লাইন একটা সার্টেন পয়েন্টে গিয়ে মিলিত হয়, কি বললাম, যখন দুটো নন প্যারালাল লাইন কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় তখন সেই বিন্দুতে একটা কোণ তৈরি হয়, এখান থেকেই একটা কোণ তৈরি হয়, এটাকে বলা হয় কোণ। তাহলে কেউ যদি তোমাকে বলে কোণের ডেফিনেশন কি, তাহলে তাকে প্রথমে প্যারালাল লাইন কাকে বলে বোঝাবো, যে এই দুটো লাইনকে বলা হয় প্যারালাল লাইন। এরা কোনোদিন মিলবে না। আর যারা মিলে যায় তাদেরকে বলা হয় নন প্যারালাল লাইন। তুমি তারপরে তাদেরকে বলবা দুটো নন প্যারালাল লাইন যখন কোনো একটা সার্টেন বিন্দুতে গিয়ে মিলবে তখন সেখানে একটা কোণ তৈরি হবে, যেটাকে বলা হবে কি বলো, কোণ। কোণটা কত কেউ বলতে পারবে? তাহলে এইটাকে বলা হয় কোণ, অ্যাঙ্গেল। এটাকে বলা হয় অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, কোণ। তোমরা অ্যাঙ্গেল জিনিস বুঝে গেলাম। তাহলে একটা পয়েন্ট থেকে শুরু করেছিলাম, তারপরে পয়েন্ট থেকে দেখলাম পয়েন্টগুলো কিভাবে মিলিত হয়ে একটা সরলরেখা তৈরি করেছে, তারপরে সরলরেখা দুটো কিভাবে মিলিত হয়ে একটা কোণ তৈরি করলো সেটা দেখলাম, ঠিক আছে। এবার কোণের ডেফিনেশন তোমাকে, কোণ তো বুঝে গেছো, ডেফিনেশন তো পরীক্ষা আসবে না, তো আমি ফার্দার আরো তোমাদের থিওরি করাচ্ছি। দেখো, একটা সরলরেখা তো নিলাম, এটা আর একটা সরলরেখা এইভাবে নিলাম, এইভাবে নিলাম, দুটো সরলরেখা নিলাম, একটা তো সরলরেখা এইভাবে নিলাম, এইভাবে নিলাম। আচ্ছা বলতে পারবে এই দুটো লাইনের এখানে কত অ্যাঙ্গেল তৈরি হয়েছে? এইটুকু কনসেপ্ট তো তোমাদের সবার মধ্যেই আছে, যে দুটো সরলরেখা যদি এইভাবে পারপেন্ডিকুলার থাকে, ভালো করে শুনো, দুটো সরলরেখা যদি এইভাবে পারপেন্ডিকুলার থাকে সেটাকে কি বলা হয়? সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, রাইট? তো তাহলে এই 90 ডিগ্রি কোণটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। তাহলে যে কোণটার মান 90 ডিগ্রি তার পার্টিকুলার একটা নাম আছে, ঠিক আছে। আমার নাম যেমন লিটন, তাহলে এর একটা পার্টিকুলার নাম আছে যার নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, বা যার বাংলা নাম হচ্ছে সমকোণ। দেখো আমার ছোটবেলায় খুব কনফিউশন হতো যখন 1 2 তে পড়তাম, বড় হতে হতে ঠিক হয়ে গেছে, কিন্তু তোমাদের এখনো কনফিউশন। সমকোণ মানে তোমরা ভাবো মনে দুটো কোণ সমান, তাই না। সমকোণ একটা কোণের নাম, একটা ব্যক্তির নাম, যে ব্যক্তিটার মান হচ্ছে 90 ডিগ্রি, হলো, তাকে বলা হয় সমকোণ। তাহলে এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, রাইট। নেক্সট, এবার একটা কোণ নিলাম, একটা রেখা নিলাম, তো এইভাবে, তাই একটা নন প্যারালাল লাইন এইভাবে টেনে নিলাম। বলো তো এই কোণটার মান কত? 45। কে বলেছে তোমাকে? ভেবেছো তুমি এখানে 45 বললাম? মানে এইভাবে দেখে দিয়েছো মানে 45 বলা যাবে না। আমি তো জানি না কত ডিগ্রি, কিন্তু এইটুকু জানি যে 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি হলে তো পুরোপুরি হতো, 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে যে কোণটার মান, ভালো করে শোনো, যে কোণটার মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। ছোটবেলায় পড়েছো, ঠিক আছে, তাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এই কোণটা কি বলো? এটা হচ্ছে, যাই হোক 90 ডিগ্রি তো ছোট, তাহলে এই কোণটা হচ্ছে কিভাবে লিখবো 90 ডিগ্রি থেকে ছোট? তাহলে দেখো, এটা যদি থিটা হয়, আমরা জানি অজানা কোণকে নাম দিতে হয় থিটা দিয়ে। থিটাটা কার থেকে ছোট বলো? 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট, আবার 0 ডিগ্রি থেকে বড়। 0 হলে তো একদম লাইন হয়ে যাবে না, তখন সেটা আলাদা হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে, পরে বুঝতে পারবে। বুঝতে পারো কি বললাম? 0 থেকে তো বড়, থিটা 90 ডিগ্রি থেকে ছোট, এটাকে কি বলা হয় বলো? অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল ACU, ACU অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, বা এটার বাংলা নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। শোনো ভালো করে, এরকম ভাবে যদি তোমরা তোমাদের পড়ানো যেত 9 10 এ, তোমরা সবাই স্টার্ট পেতে 100% গ্যারান্টি। এগুলোই আসতে পারতো না। হলো, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ, রাইট অ্যাঙ্গেল। এবার একটা কোণ নিতে চাইছি, দেখো দুটো নন প্যারালাল লাইন নেব, ঠিক আছে, এমন ভাবে নেব যেন কোণটা 90 ডিগ্রি চেয়ে বড় হয়ে যায়, ঠিক আছে। কি বুদ্ধি করা যেতে পারে? একটা তো রেখাংশ এইভাবে নিলাম, একটা রেখাংশ 90 ডিগ্রি তো বড় করতে হবে, এখানে দেখতে পাচ্ছ, এখানে অজানা কোণটার নাম কি আমরা জানি। অন্য একটা মানুষকে যদি তুমি না চিনতে পারো সেটাকে কি বলে ডাকো? ওই, ঠিক আছে।
তাহলে কোন একটা কোণের মান যদি তুমি না জানো কি করে রাখবা থিটা থিটা ঠিক আছে আচ্ছা থিটার মান যখন 90 ডিগ্রি থেকে বড় আমার কথা ভালো করে শোনো 90 ডিগ্রি থেকে বড় ঠিক আছে থিটার মান তো 90 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে 180 ডিগ্রি হলে তো সোজাসুজি একটা লাইন হয়ে গেল না এখন লাইন হলে চলবে না দেখো প্রথমে কিভাবে বুঝলাম 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি সমান হলে সমকোণ তো একটা নাম আছে ফিক্সড 90 ডিগ্রি থেকে বড় হলে বা 180 ডিগ্রি ছোট হলে সেটাকে কি বলা হয় দেখো অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ 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 কি সবাই বুঝতে পারছো কোনটাকে কি বলবো 90 ডিগ্রি হলে তো তার একটা পার্টিকুলার নাম আছে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট হলে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ আর 90 ডিগ্রি থেকে বড় হলে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ ঠিক আছে এবার যদি কোনো একটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি সমান হয়ে যায় একদম পাক্কা 180 ডিগ্রি হয়ে গেছে দুটো সরলরেখা মনে করো এই বিন্দুতে টাচ করেছিল এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এই বিন্দুতে টাচ করেছে তাহলে এখানে যে কোণটা এখানে টাচ করেছে তাহলে এটা একটা আলাদা সরলরেখা শোনো এটা একটা আলাদা সরলরেখা এটা একটা আলাদা সরলরেখা টাচ করেছে এখানে একটা কোণ তৈরি হয়েছে এই কোণটা কত তুমি বলতে পারবে তোমরা জানো কত বলো 180 একটা স্ট্রেট লাইন থাকলে সেখানে 180 ডিগ্রি ঠিক আছে তাহলে এটাকে বলা হয় এটা যেহেতু সরলরেখা না স্ট্রেট না তার জন্য এটাকে বলা হয় সরল স্ট্রেট অ্যাঙ্গেল স্ট্রেট সোজা স্ট্রেট অ্যাঙ্গেল তাহলে এখানে 180 ডিগ্রির সাথে সমান কেউ বলে গন্ডগোল করবে স্ট্রেট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বা বা এটার নাম শোনো সরল সিধে সাদা সরল সিধে সাদা সরল ছেদে ঠিক আছে মানে কোনো প্যাচ দোষ নেই সোজা চলছে তাহলে কত বলো তাহলে 180 হয়ে গেল তাহলে চারটা কোণ সম্পর্কে কোনো কনফিউশন নেই বুঝতো কোন একটা কোণ 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে তাহলে 180 ডিগ্রি থেকে বড় কোণ কিভাবে বানাবো আইডিয়া এদিকে একটা তো এরকম নিন না একটা স্ট্রেট লাইন আমরা জানি দুটো নন প্যারালাল লাইন মিললে একটা কোণ তৈরি হয় তাহলে একটা লাইন তো এইভাবে নিবা আরেকটা লাইন কিভাবে নিবা নিচের দিকে তাহলে কোথায় মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে রাইট কোন কোণটা বলো তো হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় এখান থেকে শুরু করে যদি এখান থেকে এইটুকুটা হচ্ছে এটাকে বড় এখান থেকে এইটুকুটা হচ্ছে বড় এটাকে কি বলা হবে কারো কোনো আইডিয়া তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে তো বড় বড় থিটাটা এখানে এটা যদি থিটা হয় এটা জানো না মাপা হয়নি কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে এটাকে কি বলা হবে কি বলতে পারবে কারো কোনো আইডিয়া পড়েছো তোমরা জানো কোনটা বারবার পড়েছি বলো কি না ঘড়ি চ্যাপ্টারে পড়েছিলাম একটা বের করতে 360 থেকে বিয়োগ করে অন্যটা বের করে নাম কি ছিল ওটার মান বড় বের হতো 137.5 ওই 220.5 এরকম বের হতো মনে কি বলেছিলাম তখন নামটাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল তাহলে এটার নাম বলেছিলাম কি রিফ্লেক্স অ্যাঙ্গেল ক্ষমা করবেন এটা আমার বাংলা মানে জানা নেই তোমরা দেখে নিতে রিফ্লেক্স তখন আমি এটা রিফ্লেক্সই লেখা থাকে বাংলাতে আর তোমরা ঘড়ি চ্যাপ্টারে দেখতে বাংলা রিফ্লেক্স অ্যাঙ্গেল লেখা আছে ঠিক আছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলো বুঝছে সবাই ক্লিয়ার রিফ্লেক্স অ্যাঙ্গেল কি জিনিস এবার হচ্ছে এবার আমি একটা ফুল 360 ডিগ্রি সাথে সমান করে দিলাম মনে করো এখানে একটা বিন্দু আছে তাহলে বিন্দুটাই 360 ডিগ্রি কোণ হোল্ড করে আছে কারো কোনো আইডিয়া কিভাবে হোল্ড করে আছে কারণ বিন্দুটাকে ঘিরলে একটা পুরো সার্কেল পাওয়া যাবে তার জন্য যখন 360 ডিগ্রি বলবে না তখন মনে করতে হবে এরকম ভাবে একটা ফুল রোটেশন হয়ে গেছে একটা বিন্দুকে কানেক্ট করে বোঝা গেল আপনি তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হবে কি বলো এখানে এটা 60 ডিগ্রি যেটা তোমরা বারবার পড়তা একটা সার্কেলে কেন 60 ডিগ্রি থাকে আপনি ক্লিয়ার হলো 60 ডিগ্রি আর এইটার নাম দেওয়া হয় পয়েন্ট অ্যাঙ্গেল
তাহলে কোনো একটা বিন্দুর চারিদিকে কত ডিগ্রি কোণ থাকে বলো? 360 ডিগ্রি। তার জন্য কোনো একটা বিন্দুকে ফিক্সড করে যদি আমরা সার্কেল আঁকি, তার জন্য সার্কেলের মধ্যে 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে সার্কেলের মধ্যে কেন 360 ডিগ্রি কোণ থাকে বুঝতে পেরেছো? কারণ সার্কেলকে একটা পয়েন্টকে ফিক্সড করে তৈরি করা হয়েছে, তার জন্য ওইটা যেহেতু পয়েন্ট অ্যাঙ্গেল, তার জন্য সার্কেলের মধ্যে 60 ডিগ্রি কোণ থাকে। তাহলে দেখো, তাহলে 90 ডিগ্রিকে যদি তুমি প্যারামিটার মনে করো, 90 ডিগ্রি ছোট যেগুলো তাদেরকে বলা হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে ছোট। 90 ডিগ্রি সমান আসলে সেটাকে বলা হবে সমকোণ। 90 ডিগ্রি বড় হলে স্থূল কোণ। 190 ডিগ্রি বড়, তারপর 180 ডিগ্রি প্যারামিটার। 180 ডিগ্রি সমান হলে সেটাকে বলা হবে সরল সিধে ছেলে, স্ট্রেট লাইন বরাবর চলবে সরল কোণ। হলো? 180 ডিগ্রি উপরে থাকলে সেটাকে বলা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল, আর 360 এর সাথে সমান হয়ে গেলে সেটাকে বলা হবে কি? পয়েন্ট অ্যাঙ্গেল। বাস এই কটা অ্যাঙ্গেলই আছে। হ্যাঁ? হ্যাঁ, প্রবৃত্ত কোণ, ঠিক। প্রবৃত্ত প্রবৃত্ত বুঝছে? ক্লিয়ার সমান? হ্যাঁ, নাও তারপরে একটা অ্যাঙ্গেল আমি নিলাম, এখানে দুটো অ্যাঙ্গেল আছে, তোমরা বুঝতে পারছো? দেখে বুঝতে পারছো কোথায় কোথায় অ্যাঙ্গেল আছে দুটো? একটা তো এই লাইনটার সঙ্গে এই লাইনটা যুক্ত হওয়ার জন্য এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে। আর একটা হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা যুক্ত হওয়ার জন্য এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ঠিক আছে? কোনটা কত মান? নিচেরটা কত ডিগ্রি? নিচেরটা জানি না, মানে কি থিটা। যেটা জানি না সেটা হচ্ছে থিটা, বা তার একটা নাম দাও। যার নাম তুমি জানো না তাকে তো একটা নাম দিতে হবে নাকি? তাহলে এটা কত ডিগ্রি তুমি তো জানো না, নাম দিলাম আমি আলফা। আলফা ডিগ্রি, আলফা ডিগ্রি 10 ডিগ্রি হতে পারে, 12 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে। ঠিক আছে? আর এটাও তুমি জানো না, এটার নাম দিলাম বিটা। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু বুদ্ধি করো, তোমরা যদি কমন সেন্স করো তাহলে তোমরা বুঝে যাবে আলফা আর বিটা দুটোকে যোগ করলে কত। হ্যাঁ, হ্যাঁ 90 ডিগ্রি। কারণ দেখো দুটোকে যোগ করলে তো টোটালটাই হবে, টোটালটা তো কত ডিগ্রি হবে বলো? 90 ডিগ্রি। কারণ দেখো ছবিটা তখন এরকম হয়ে যাবে, ছবিটা তখন এরকম হয়ে যাবে। দুটোকে যোগ করলে কত হবে বলো? 90। শোনো, দুটো কোণ কোণ দুটোকে যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, সেই কোণ দুটোকে বলা হয় একে অপরের পূরক কোণ। বুঝে যাবে কি বললাম? পূরক কোণ, পূরক বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে দেখো, যদি দুটি কোণের যোগফল, লেখো এখানে, যদি দুটি কোণের যোগফল, ভালো করে শুনুন, যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তবে তাদেরকে বলা হয় পূরক কোণ। কিন্তু পূরক কোণ পরীক্ষা হলে নাও থাকতে পারে, ইংলিশেও লেখা থাকতে পারে, বাংলায় মানে বাংলাতে ইংলিশটা লেখা থাকতে পারে। পূরক কোণ বা কমপ্লিমেন্টারি। দেখো, এর উপর থেকে কোশ্চেন পরীক্ষা আসবেই আসবে। যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তাহলে এই কনসেপ্টের উপর কোশ্চেন আসবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ও বলা হয়তো লিখেছি কমপ্লিমেন্টারি। বুঝা গেল? তাহলে এখানে আলফা আর বিটা একে অপরের কি অ্যাঙ্গেল? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কারণ দুজনকে যোগ করলে কত ডিগ্রি হয় বলো? 90 ডিগ্রি। আমি যদি তোমাকে বলি একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি দিলাম, বললাম বলো তো কোন একটা অ্যাঙ্গেল তুমি মেপেছো চাকা দিয়ে 30 ডিগ্রি হচ্ছে, বলো এই কোণটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মান কত হবে? 60 ডিগ্রি। কারণ তুমি জানো দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হলেই তাদেরকে তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। তাহলে কোন একটা কোণ, ধরো সাপোজ মনে করো আলফা, সেটা যদি 30 ডিগ্রি হয়, এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল
বিটা যদি হয় সেটার মান কত হবে অবশ্যই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটো যোগ করলে ডিগ্রি হতেই বুঝা গেল কি বললাম শর্ট কাট এটা বুঝছে এবার একটা কোণ নিলাম বললাম এখানে দুটো কোণ তৈরি হয়েছে তোমরা সবাই দেখতে পেয়েছো একটা তো এখানে তৈরি হয়েছে এই যে এটা কত জানি না আলফা আর একটা এখানে তৈরি হয়েছে কত বলো কত বিটা আমাকে কেউ বলো বুদ্ধি খাটিয়ে কি শিখলা তার উপর বেস করে হয়ে যাবে আলফা আর বিটাকে যোগ করলে কত হবে 180 হ্যাঁ সরল সিধা ছেড়ে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে আমরা কত তৈরি হবে বলো 180 শোনো এখানে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলা হয় এখানে এটাই ডেফিনিশনটা চেঞ্জ করে দাও বলো দেখো যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি না হয়ে 90 ডিগ্রি না হয়ে কত ডিগ্রি হয় বলো 180 ডিগ্রি হয় তবে তাদেরকে বলা হয় কি বলা হয় বলো পূরক কোণ না বলে বলা হয় সম্পূরক কোণ আগের ডেফিনিশনটা শুধু চেঞ্জ করে দাও সম্পূরক কোণ বা বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি বুঝছে দুটো কোণকে যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ দুটো কোণকে যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে বলা হয় সম্পূরক কোণ বুঝছে তাহলে আমি যদি একটা কোণ বলি বললাম একটা কোণ হচ্ছে 70 ডিগ্রি 70 ডিগ্রি বলো তো তার একটা সম্পূরক কোণের মান কত হবে তাহলে 110 ডিগ্রি ঠিক আছে তাহলে সম্পূরক কোণের মান কত হবে তাহলে 110 তাহলে একটা তো 70 ডিগ্রি আর একটা হচ্ছে 110 হলো আচ্ছা পরীক্ষা হলে না কোশ্চেনটা আসবে পূরক কোণ আর সম্পূরক কোণ আর তোমার কনফিউশন হবে যোগ করে 90 হয় কোনটাতে 90 হয় কোনটাতে 180 হয় এটা না কনফিউশন কিন্তু তুমি যদি শিওর জানো একটা তো 90 হবে আর একটাতে 180 তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই লেখো পূরক পয়দিন পূরক লিখতে হবে না আমাকে শোনো পয়দিন পূরক পূরক আর লেখো সম্পূরক সম পয়দিন রক কোনটাতে বেশি লিখতে হয়েছে সম্পূরক ওটা 180 ডিগ্রি কোনটাতে কম লিখতে হয়েছে পূরক ওটা 90 ডিগ্রি কনফিউশন হলো পরীক্ষা এসেছে তারা ইংলিশে এসেছে তো বাংলা লেখা শিখেছিলা ইংলিশে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি এসেছে কম কথাটা কার সঙ্গে যুক্ত আছে কমপ্লিমেন্টারি 90 ডিগ্রি ওটা এটা শুধু কম কথা না 180 ডিগ্রি কনফিউশন ওটা তো বলেই দিয়েছে কমপ্লিমেন্টারি মানে 90 ডিগ্রি কমটা নেই ক্লিয়ার নেক্সট আচ্ছা ঠিক আছে অঙ্ক করো তারপরে পরে বলেছে দুটি পূরক কোণের অনুপাত তোমরা জাস্ট খালি করতে করতে যাও ঠিক আছে পরপর একটু দিয়ে দেবো বলেছে দুটি পূরক কোণের অনুপাত 11:7 তাহলে ক্ষুদ্রতম কোণ কত হবে বল কত 35 হবে দেখো দুটো পূরক কোণ তার মানে এটা একটা পূরক কোণ আর এটা একটা পূরক কোণ দুটোকে যোগ করলে কত হবে দুটোকে যোগ করলে 18 কিন্তু না দুটো পূরক কোণকে যোগ করলে কত হয় 90 ডিগ্রি তাহলে 18 রেশিওর মান 90 ডিগ্রি তাহলে একক রেশিওর মান কত বলো 5 তাহলে বলো ক্ষুদ্রতম কোণ কত হবে 35 তাহলে এটা বড় এটা ছোট ক্ষুদ্রতম কোণ কত হবে বলো 35 আর এটার মান কত হবে বলো 5 আর ইনফ্যাক্ট দেখো এই দুটো যোগ করে 90 হচ্ছে তোমরা তো প্রুফ করো না জানো কি বললাম ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কি ভাবে বললাম দেখো
বড়টা বলতে হবে, দুটোই তো বের করতে পারবা। দুটো পূরক কোণকে যোগ করলে কত হয় 90 ডিগ্রি। আর এখানে দেওয়া আছে প্রথম পূরক কোণটা 4 আর দ্বিতীয় পূরক কোণটা 5, কত হবে তাহলে 9। 9 রেশিওর মান কার সঙ্গে সমান 90। এক এক রেশিওর মান কত, তাহলে বড়টার মান কত 5 আর ছোটটার মান কত 40। আর দেখো ইনফ্যাক্ট 50 আর 40 কে যোগ করলে 90 ই হচ্ছে। কারণ তো পূরক কোণ বলে কি হবে आंसर বলো। ক্ষুদ্রতমটা বের করবা, বৃহত্তমটা বের করবা, তাদের বর্গের অনুপাত কত হবে সেটা বের করবা। দুটো পূরক কোণের অনুপাত 2:3 হয়েছে, 2:3। তাহলে ক্ষুদ্রতম কোণটা কত, পূরক কোণ বলেছে তো, তাহলে 5 রেশিও কার সঙ্গে সমান হবে 90 এর সঙ্গে। বুঝতে পারছো না কি করতে হবে। আচ্ছা দুটো পূরক কোণ, এটা নাকি এটা পূরক, তার মানে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে বলো 5। এই দুটোকে যোগ করলে কত হয় বলো 5। তার মানে দুটো পূরক কোণকে যোগ করে দেখলাম 5 হচ্ছে না, আমরা তো জানি 5 হবে না দাদা, আমরা কনসেপ্ট জানি দুটো পূরক কোণকে যোগ করলে 90 হয়। তাহলে 5 রেশিওর মান 90 ডিগ্রি সমান। তাহলে এক এক রেশিওর মান কত বলো 8। তাহলে প্রথম পূরক কোণের প্রথমটা কত বলো 18 গুণ 36, আর দ্বিতীয় পূরক কোণটা কত বলো 54। এই দুটো হচ্ছে তোমার পূরক কোণ, একটা 36 ডিগ্রি একটা 54 ডিগ্রি। ইনফ্যাক্ট দেখো দুটোকে যোগ করলে 90 ডিগ্রি। কিন্তু কোশ্চেন এটা চাইবে, কি চেয়েছে বলো, বলেছে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বর্গের অনুপাত বল। মানে এটাকে বর্গ করতে হবে, মানে দুইবার গুণ করতে হবে, এটাকে বর্গ করতে হবে মানে দুইবার গুণ করতে হবে, তারপর অনুপাত বের করতে হবে। 36 * 36 ইস্টু কত হবে বলো 54 ইস্টু। বাস এটা হচ্ছে বর্গের অনুপাত। এবার 8 দিয়ে কাটো, 8 × 36 3 × 8 = 54, 8 × 36 3 × 8 = 54। তাহলে কত আসবে বলো 4:9 হলো 4:9। কি বুঝতে পারলি নাকি পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আবার কোনোদিন আসে তাহলে ডাইরেক্ট এখানে বর্গ করে आंसर দেব, ঠিক আছে। কি বললাম 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার, বাস বর্গ শেষ। কিন্তু কনসেপ্ট শিখলাম না, বুঝে গেলাম কি বললাম। হ্যাঁ তাহলে কারণ আলটিমেটলি কেটেই যায় না, বুঝে গেলাম 4:9 এটাকে বর্গ করলেই आंसर। বলেছে একটা x দিয়ে একটা মান দিয়েছে আর একটা দিয়েছে, বলেছে পরস্পর দুটো পূরক কোণ, তাহলে x এর মান কত, তাহলে দুটোকে যোগ করে 90 এর সঙ্গে সমান করে দাও। কারণ জানি আমরা পূরক কোণ হলে যোগফল 90 এর সঙ্গে সমান হবে। কি তোমরা বুঝতে পারছো, পূরক হলে কি প্রথমটা যোগ দ্বিতীয়টা কার সঙ্গে সমান হবে বলো 90 এর সঙ্গে সমান হবে। মানে সমান করো প্রথমটাকে। বলেছে আশ্চর্য ব্যাপার, বলেছে এটা আর এইটা নাকি পূরক কোণ, তাহলে এই দুটোকে যোগ করলে 90 এর সঙ্গে সমান হবে। পূরক কোণের ডেফিনিশন তাই দেবে। তাহলে কত হলো 7x + 5 + x + 5 এটা সমান কার সঙ্গে সমান 90 ডিগ্রি সঙ্গে সমান। তাহলে 8x + 10 = কত বলো 90 ডিগ্রি। 10 কে ওই পাশে নিয়ে যাও, 8x = কত বলো 80 ডিগ্রি। তাহলে x = কত হবে বলো 10। হ্যাঁ তাহলে 10 ডিগ্রি আর হচ্ছে কত বলো, আমরা খালি ডেফিনিশনটাকে ইউজ করলাম, পূরক কোণ বলে দিয়েছে দুটো যোগ করলে 90 ডিগ্রির সাথে সমান হবে, সেখান থেকে x এর মান নিয়ে আসলাম। বুঝছো কি বোঝো নেই না কঠিন লাগছে, তাহলে কঠিন লাগলে আর কিছু করার নেই। বলেছে একটি পূরক কোণ, একটি কোণের পূরক কোণ তার থেকে 60 ডিগ্রি বেশি। বলেছে একটি কোণ জানি না কোণটা কত,
তার পূরক কোণ যেটা সেটা 60 ডিগ্রি বেশি তার চেয়ে। তাহলে একটা কোণ যদি আমি x মনে করি, মনে করলাম একটা কোণ x ডিগ্রি, তাহলে তার পূরক কোণটা কত ডিগ্রি হবে কেউ বলতে পারবে? 90 মাইনাস না, এখান থেকে দেখে বলো না, বলেছে না একটি কোণের পূরক কোণ, কোন একটা কোণের পূরক কোণ তার থেকে 60 ডিগ্রি বেশি। তাহলে আমি কোণটাকেই যদি x ডিগ্রি মনে করি তাহলে তার পূরক কোণটা কত হবে বলো? প্লাস কোথা থেকে পেয়েছি? এটা ভালো করে পড়ো আর দেখো আমি ঠিক লিখেছি। ঠিক লিখেছি? হ্যাঁ, এটাই তোমাকে খেয়াল করতে হবে যে একটা কোণ যদি আমি x ধরি, এটা বলে দিচ্ছে পূরক কোণটা 60 ডিগ্রি বেশি, তাহলে আমি পরেরটা কত দিলাম? x + 60। এবার আমরা জানি যেহেতু দুটো কোণ পূরক কোণ, দুটোকে যোগ করলে কত হবে বলো? 90 ডিগ্রির সাথে সমান। যেহেতু এই যে ইনি ইনি দুজন পূরক কোণ, তার জন্য এদেরকে যোগ করলাম। 60 ডিগ্রি ইকুয়াল টু কত হলো বলো? তাহলে কত হলো বলো? 2x ডিগ্রি ইকুয়াল টু কত? 60 এর বেশি নিলে 30 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হলো বলো? 15 ডিগ্রি। তাহলে x এর মান 15। কিন্তু ছোট কোণটির মান কত? তাহলে ছোট কোণটির মান কত হবে বলো? x এর মান বেরিয়ে গেছে একটা 15 আর বড় পূরক কোণটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে ছোটটা কোনটা? এটাই। দেখো সবাই বুঝতে পারছেন তো? কি সবাই বুঝতে পেরেছো কি বললাম? কি বললাম? পারতেই হবে, কোনো পরীক্ষা এসছে, ঠিক আছে? স্যার আরেকবার বলুন না। এখানে বলো একটি কোণের পূরক কোণ তার থেকে কত ডিগ্রি বেশি? 60 ডিগ্রি। আমার থেকে তুমি মনে করো 10 বছর বেশি, তাহলে আমার যদি 20 হয় তোমার কত? হ্যাঁ, তাহলে সেরকম এটা x হলে ওটা কত? x + 60। আর দুজন যেহেতু পরস্পরের পূরক কোণ, তাই দুটোকে যোগ করলে 90 ডিগ্রির সাথে সমান করা যায়। তাহলে সমান করে দাও। ছোট কোণটা 15 হলো, সেটাই বলছি। এটা 60 হলে ছোটটা 30 হয়, তাহলে 90 ডিগ্রি হয়, সেটাই বলছি। একটি কোণ তার পূরক কোণের 60 ডিগ্রি বেশি। 60 ডিগ্রি তুমি 30 যদি মনে করো, একটাকে 60 ডিগ্রি মনে করো, তাহলে ওটা তো 30 ডিগ্রি বেশি হবে। 60 ডিগ্রি বেশি কোথায় হবে? এই দেখো 15 থেকে এটা 60 ডিগ্রি বেশি, তার জন্য এটা 75। আর তুমি যেটা 60 বলছো ওটা তো 60 বেশি না, ওটা মাত্র 30 বেশি। দেখো এখানে করো। একটি কোণ, ভালো করে পড়ো, প্রথম লাইনটা শুধু পড়বা, কিচ্ছু পড়বা না, আমার কথা শোনো। একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের চেয়ে কত বেশি বলো? 30 ডিগ্রি বেশি। তাহলে আমরা জানি দুটো কোণের ব্যাপার এখানে থাকবে। একটা কোণ তার পূরক কোণের অর্ধেকের চেয়ে 30 ডিগ্রি বেশি। তোমরা লেখো, ধরি একটি কোণ x ডিগ্রি, ঠিক আছে? ধরি একটি কোণ x ডিগ্রি লিখেছো, হয়েছে? এবার লেখো তার পরের লাইন। তাহলে অন্য কোণটি হবে, অন্য কোণটি কত হবে দেখে বুঝতে পারছো কেউ? একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের চেয়ে 30 ডিগ্রি বেশি। একটি কোণ, আচ্ছা এই দেখো, একটি কোণ যদি আমাকে ভালো করে শোনো, একটি কোণ যদি আমি x মনে করি, কোণ যদি x মনে করি, x, তাহলে তার পূরক কোণটা কত হবে কেউ বলতে পারবে আইডিয়া করে? পূরক কোণ ওটা হচ্ছে কত হলো? 90 ডিগ্রি মাইনাস। একটি কোণ যদি x ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ কত হবে বলো? 90 ডিগ্রি মাইনাস x। কি কারো কোনো অসুবিধা? একটি কোণ যদি x ডিগ্রি হয় তার পূরক কোণটা কত হবে বলো? 90 ডিগ্রি মাইনাস x। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কি বলেছে? একটি কোণ মনে করো এই কোণটা তার পূরক কোণের অর্ধেকের চেয়ে, তাহলে এই পূরক কোণটাকে অর্ধেক করে দাও, 90 ডিগ্রি মাইনাস x বাই 2 কত বেশি বলো? 30 বেশি। বাস এইটাই বলতে হবে। এবার ক্যালকুলেট করো এটা। 2x বলছি
x ডিগ্রি ইকুয়াল টু 2 দিয়ে কাটা 45 ডিগ্রি মাইনাস x/2 প্লাস 30 এইভাবে করতে পারো। কিংবা কেউ যদি ভাবো না এইভাবে করবো না, 2 লসাগু নেবো, তাহলে 2 লসাগু নাও। দাঁড়াও, x ডিগ্রি 2 লসাগু নাও, 2 2 কেটে গেল, তাহলে থাকলো কত বলো 90 মাইনাস x প্লাস কত হবে বলো 60। এবার পজিটিভ গুণ করে দাও, নিচে এক আছে 2x কত হবে বলো 2x ইকুয়াল টু এখানে কত হবে বলো, এটা একবার ক্যালকুলেশন করি 150 মাইনাস x, 150 মাইনাস x, এই x টাকে ওই পাশে নিয়ে আসো, 3x ইকুয়াল টু 150, তাহলে x ইকুয়াল টু কত হবে বলো, x ইকুয়াল টু 50। তাহলে আমরা একটা কোণকে কত ধরেছিলাম বলো 50, কোশ্চেন 50। তো ক্ষুদ্রতমটার মান কত হবে, কোনটা ক্ষুদ্র, ঠিক আছে ঠিকঠাক করেছি তো? একটি কোণ তার পুরো কোণের অর্ধেকের চেয়ে 30 ডিগ্রি বেশি, তার পুরো কোণের অর্ধেকের চেয়ে 30 ডিগ্রি বেশি, তাই তো বললাম 60 150 মাইনাস x 2x 3x ইকুয়াল টু 150, তাহলে x ইকুয়াল টু কত হলো বলো 50 না? এটাই অ্যানসার হবে, এটাই অ্যানসার হবে। স্যার আপনি এটা যে পড়ে ওরকম করে 25 মিনিট ক্লিন করছেন, বুঝতে পারলাম, বুঝতে আপনি পড়ে 45 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 এরকম করে করেছেন 25 মিনিট। কোথায় ভুল করলাম, বাট মানে এই স্যার 60 60 150